জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে COP29 সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা, জিরো কার্বন ভিত্তিক জীবন গড়ার আহ্বান। সব সংস্কারে সরকারের হাত দেওয়ার দরকার নেই বলেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা পরিষদে মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে নিয়োগ জুলাই বিপ্লবের স্পিরিট পরিপন্থী বলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা হুমকির মুখে, তাই টেকসই পৃথিবী গড়ে তুলতে ভিন্ন ধারার সভ্যতা গড়ে তোলার উপর জোর দেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে দেয়া ভাষণে অধ্যাপক ইউনূস একথা বলেন। জলবায়ুর বিপর্যয় থেকে বাঁচতে তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের পরামর্শ দেন তিনি। এদিকে সাইডলাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলোচনায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, মাথাপিছু মাসে মাত্র $5 বিনিয়োগ করলে সবার জন্য টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এজন্য বিশ্বের ওষুধ কোম্পানিগুলোকে সামাজিক ব্যবসার আওতায় আনার পরামর্শ দেন ডক্টর ইউনূস। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মিনি ইউরোপ খ্যাত আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। 29তম আসরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের মূল অধিবেশন সরকার ও রাষ্ট্রপ্রধানদের আলোচনায় অংশ নেন নোবেলজয়ী এই অধ্যাপক। এ সময় তিনি জলবায়ুর বিপর্যয়কে সাদা চোখে না দেখে ভিন্ন দৃষ্টিতে দেখার আহ্বান জানান। জলবায়ুর পরিবর্তনের কারণে ধ্বংস হতে যাওয়া পরিবেশের নিরাপত্তায় বিশ্ব নেতাদের কার্বনমুক্ত ভিন্ন ধারার জীবনযাত্রা গড়ার তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. জলবায়ু সংকটের তীব্রতা থেকে রেহাই পেতে তেল, গ্যাস, কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীর জন্য সর্বজনীন টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওষুধ কোম্পানিগুলোকে সামাজিক ব্যবসার আওতায় আনার পরামর্শ দেন তিনি। So please think, that's the power. And when we are coming to healthcare, that's the message that I give. We can solve all the healthcare problem in the world. Simply, we are still stuck with the old ways of thinking about the healthcare. The technology that we have in the healthcare today is good enough to make things happen in the world. এদিকে সম্মেলনের ফাঁকে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও। এ সময় নোবেলজয়ী এই অধ্যাপককে এক নজর দেখা ও ছবি তোলার জন্য ভিড় করেন অনেকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় 2030 সাল নাগাদ অন্তত $170 বিলিয়ন প্রয়োজন, এমনটাই ধারণা করছে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক ও সংস্থাগুলো। যদিও অন্যরা বলছে এই সংখ্যা অন্তত $400 বিলিয়ন উন্নীত করা প্রয়োজন। তবে এর চাইতেও বড় জরুরি বিষয় হচ্ছে তেল, গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার একেবারে বন্ধ করা। তা না হলে কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব থেকে গোটা বিশ্বকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, বাকু, আজারবাইজান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার দরকার নেই। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত জানতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সমালোচনা ও জাতীয় ঐক্য নিয়েও কথা
কথা বলেন মির্জা ফখরুল। এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপি মহাসচিব। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখানে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামীরা মন্ত্রণালয় পরিচালনা করবে, তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে নির্বাচন যেন বিলম্বে না হয়। এদিকে সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করতে না পারায় ভোগ্যপণ্যের দাম কমছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে ওলামা দল ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে বিএনপি। নির্বাচন ছাড়া অন্য পথে আগালে জনগণ তা প্রত্যাখ্যান করবে। এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। আমাদের দাবি, সংস্কারও চলবে, নির্বাচনের রোড ম্যাপও চলবে। নির্বাচন তো দিতেই হবে। সংস্কার করেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে, সেমন সংস্কারে হাত দেওয়া উচিত হবে না। তাই নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে চোখ ক্ষতিগ্রস্তদের এবং নিম্নবিত্ত মানুষের চোখের সেবায় কর্মসূচির আয়োজন করে আমরা বিএনপি পরিবার। সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। কোনো ফাঁক দিয়ে যদি ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে, সেটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য শুভ হবে না। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনো আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে, বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না। কেন আপনি মানে বাজারে আপনার দাম কমছে না পণ্যের, বিশেষ করে খাদ্যপণ্যের? কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি। পরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বৈধতার জন্য অন্তর্বর্তী সরকারের ইন্ডেমনিটি অধ্যাদেশের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে, তাহলে কোন অপরাধ গোপন করতে এই পথে হাঁটছে সরকার? ছাত্র জনতা বিপ্লবের 100 দিন উপলক্ষে আয়োজিত সেমিনারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা বর্তমান সরকারের উদ্দেশ্য ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট। বিভিন্ন দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর কারণেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। কারফিউ ভেঙে সড়কে নামা মানুষগুলো দলীয় কর্মী বলেও জানান তারা। গণহত্যার অপরাধে আওয়ামী লীগ নামটি নিষিদ্ধের দাবিও নেতাদের। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে এমন অভিযোগ তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের মতো এই সরকারের সমালোচনা করা যাচ্ছে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা ও কর্মকাণ্ড নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য অধ্যাদেশ জারির উদ্যোগ জনগণ ভালোভাবে মেনে নেবে না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, কেবল রাজনৈতিক কারণেই ঢাকা সিটিকে দুই ভাগে বিভক্ত করেছিলেন শেখ হাসিনা। পুরনো ঢাকার মানুষের টাকায় উত্তর সিটি কর্পোরেশন সাজিয়ে দক্ষিণ সিটির মানুষের সাথে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, খুব অল্প বয়সে শেখ হাসিনাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাদেক হোসেন খোকা। সব দলমতের মানুষের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন অবিভক্ত ঢাকার জননন্দিত মেয়র খোকা। বক্তারা বলেন, ঢাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন প্রয়াত মেয়র। জনকল্যাণে নেয়া সাদেক হোসেন খোকার কাজগুলো ঢাকাবাসী চিরদিন স্মরণে রাখবে বলে উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিগত সরকারের অনিয়ম দুর্নীতির কারণে বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছিল ঢাকা। বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথাও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগরীতে বিভিন্ন ভূমিকার কারণে আমরা দেখেছি যে সেই সময় উদীয়মান একজন তরুণ এই সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পরাজিত করে সেখান থেকে জয়লাভ করেছিল। সেটা সম্ভব হয়েছিল তার সেই গুণাবলীর জন্যই। এবং নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যে সুলতানপুর, কোতোয়ালি, গ্যান্ডারিয়া, বংশাল এই এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো এলাকার কেউ মারা গিয়েছে সাদেক হোসেন খোকাকে জানাজায় পায় নাই। কোনো এলাকায় কোনো একটা সমস্যা হয়েছে সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই। কোনো পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই, এমন কোনো পরিবার কেউ বলতে পারবে না। আগামী দিনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে যত ধরনের অন্যায়, অবিচার এবং আপনাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে, সকল কিছুকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো এবং আপনাদের প্রতি যে সকল অন্যায় করা হয়ে থাকুক না কেন, কর্মচারী হিসেবে, কর্মকর্তা হিসেবে সকল কিছুকে আমরা সেটিকে আবার সঠিকভাবে কারেকশন করে আপনাদের যথাযথ মর্যাদায়, যথাযোগ্য স্থানে আপনাদেরকে আসীন করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘমেয়াদী সংস্কার রাজনীতিবিদদেরই করতে হবে। পিকেএসএফ দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে, একটা পথরেখা তৈরি করে দেবে, তবে এই পথ এগিয়ে নিতে হবে রাজনীতিবিদদেরই। এই পথ এড়ানো কোনোভাবেই ঠিক হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির ক্ষতটা অনেক গভীর, সব জায়গায় বিশৃঙ্খলায় ভরা, দ্রব্যমূল্য নিয়ে অধৈর্য না হওয়ার পরামর্শ তার। বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অভাব, সুন্দর ভবন আছে, কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তবে সমাজের সবাই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে, এটি আশার কথা বলে মত তার। বিশ্বব্যাংক, IMF সহ সবাই বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যাল সে তা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কী করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, এক পলিটিশিয়ান বলেছেন, ঠিক আছে দেখি, আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করব জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষের করবো, এটা ওনারা করেছিলেন। ওয়াই ডোন্ট ইউ কন্টিনিউ ইট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। একই সঙ্গে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে 6 মামলা বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ রিফাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। আদালতে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে চট্টগ্রামের আদালতে এই মামলা দায়ের করা হয়েছিল। মামলার
বিষয়বস্তুর সঙ্গে আসামিদের কোনো সংশ্লিষ্টতা নেই। দীর্ঘদিনেও আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেননি বাদী। শুধুমাত্র রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। শুনানি শেষে আদালত খালেদা জিয়া ও তারেক রহমানকে এই মামলা থেকে অব্যাহতি দেয়। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। কোর অফ সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর আগে সকালে সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের সম্মেলন কক্ষে যোগ দেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি, কোর অফ সিগন্যালসের জ্যেষ্ঠ অফিসার অ্যাডজুটেন্ট জেনারেল ও MISTর কমান্ড্যান্ট, যশোর এরিয়ার 55 পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার ও সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট। ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে উপদেষ্টা নিয়োগ শহীদদের রক্তের সাথে বেইমানি এবং জুলাই বিপ্লবের স্পিরিট পরিপন্থী বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই দুজনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের পাশাপাশি আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ না দেওয়ার দাবি জানান তারা। দেশের সার্বিক বিষয়ের সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টারা ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য তাদের। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাষ্ট্রযন্ত্রে অংশগ্রহণ নিশ্চিত করা সহ 12 দফা দাবি জানান তারা। এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে 15% আরোপিত ভ্যাট প্রত্যাহার সহ সংবিধানের পুনর্লিখন ও সংস্কারের কথাও বলেন ছাত্র প্রতিনিধিরা। সেটা আসলে সময়ের কারণেই হচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে স্থান দেয়া হয়েছে, যা শহীদের রক্তের সাথে স্পষ্ট বেঈমানি ও গাদ্দারি এবং জুলাই বিপ্লবের স্পিরিট পরিপন্থী। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না। পরবর্তী সময় থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। রাষ্ট্রযন্ত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই আগের মতোই বইমেলা আয়োজন হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর হয়েছে। আগামী 15 নভেম্বর সারা দেশে গ্রুপ থিয়েটারের প্রতিবাদ কর্মসূচিও স্থগিত করেছেন নেতারা। তবে নাট্যকর্মীদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। জুলাই বিপ্লবের ন্যারেশন দাঁড় করানোই এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব বলেও মন্তব্য করেন মুস্তফা সরোয়ার ফারুকী। জানান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মেল বন্ধনের চিত্র তুলে ধরার পাশাপাশি পতিত স্বৈরাচার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিভাবে গুম খুন দুর্নীতি করেছিল তাও তুলে ধরা হবে। বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। যে বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে, সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করা এটা আমার কাজ। দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে, গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে। আপনি দেখেন এখন আর 10 কোটি টাকার কোনো খেলা নেই, দুর্নীতি সব 1000 কোটি থেকে শুরু হয়। সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।
চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের উপর। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সেনাবাহিনী মোতায়েন ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার এক ব্রিফিংয়ে একথা জানান সেনা সদরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি জানান, দু একটি নেতিবাচক ঘটনা ছাড়া সেনাবাহিনীর পাশাপাশি অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার কারণে পরিস্থিতি ভালো রয়েছে। সামনের দিনে পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও জানান তিনি। এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আসামি আটক, শিল্প বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সফলতার পরিসংখ্যান তুলে ধরেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করবে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের অন্য বাহিনীর সহায়তার প্রশংসাও করেন তিনি। বিশেষ ক্ষমতা কার্যকরী প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী 60 দিন ধরে কার্যক্রম করবে ইউনাইটেড সিভিল পাওয়ারে, এই তথ্যটা সম্ভবত সঠিক না। 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি, নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেইটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে COP29 সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা, জিরো কার্বন ভিত্তিক জীবন গড়ার আহ্বান। সব সংস্কারে সরকারের হাত দেওয়ার দরকার নেই বলেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা পরিষদে মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে নিয়োগ জুলাই বিপ্লবের স্পিরিট পরিপন্থী বলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।